রাতের অন্ধকারে গুন্ডাগার্দি চলল। ট্রাম্প বাবু পুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ফ্লোরেন্স, সিলিয়া ফ্লোরেন্স এবং মাদুরো, নিকোলাস মাদুরো, দুজনকে একেবারে বন্দি করে সোজা আমেরিকায় নিয়ে চলে এসছে। এখন এই যে হঠাৎ করে ভেনেজুয়েলায় যে আক্রমণ, আমি বলেছিলাম না ভেনেজুয়েলাতে আক্রমণ করবে, আর ভেনেজুয়েলাতে আক্রমণ করলে এবার চীন তাল টুকছে, এবার কখন সে তাইওয়ানে ঢুকবে। আমি কিন্তু মানে ওই 2025 ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি বলেছিলাম কি কি হতে পারে 2026-এ। তা 2026-এর শুরুতেই শুরু হয়ে গেল। তবে এই যে গুন্ডাগার্দি এইটা যে চলবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তার আগে বম্বিং হয়েছে, বম্বিং হয়ে একেবারে নেভি সিল পাঠিয়ে তার স্ত্রী এবং মাদুরো এবং তার স্ত্রী ফ্লোরেন্সকে তুলে নিয়ে চলে এসছেন। এখন এই সাধারণ চোখে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সব যা বলা হচ্ছে যে তেল এক কারণ, আর দুই হচ্ছে মাদক। তেল তো অবশ্যই, তেলটা একটা বড় ঘটনা অবশ্যই এখানে জুড়ে আছে, তার সঙ্গে মাদকের যে ব্যাপারটা সেটা একেবারে পুরো ডাহা মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে কলম্বিয়া, মেক্সিকো এরা যারা হচ্ছে ড্রাগ পাচার করছে, চীন যে ড্রাগের যে বেসিক মেটেরিয়াল ইনগ্রিডিয়েন্টস সেটা তো চীন সাপ্লাই করছে, তাহলে পরে তাদের উপরে কেন হচ্ছে না, ভেনেজুয়েলার ওপরেই কেন হলো? এবার এই কূটনৈতিক ব্যাপারটা এবার আপনাদের বলি। এটা হলো গিয়ে আপনার সামনে যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মুখোশ, কূটনৈতিক ব্যাপারটা সেটা হচ্ছে অন্য জিনিস। 2018 সালে যখন মানে বাইডেন যখন সারা পৃথিবী জুড়ে তখন মানে উত্তাল করে দিচ্ছে, বিশেষ করে ইউক্রেন, 2018 থেকে তখন কিন্তু চীন আর রাশিয়া প্ল্যান করছে যে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এই সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া এবং আপনার ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে যে দেশগুলো আছে সেখানে যাতে আমেরিকা মাথা না ঘোরাতে পারে। কি করা যায় তখন এই নিকোলাস মাদুরোকে ধরা হয়। নিকোলাস মাদুরো হচ্ছে মানে কমিউনিস্ট এবং সমাজতন্ত্র স্থাপনের কথা উনি বলেছিলেন। উনি কিন্তু আমেরিকার দাদাগিরি মানেননি, সেখানেই হচ্ছে গন্ডগোলটা। উনি করলেন কি, উনি জাতীয়করণ শুরু করলেন, ব্যাংক জাতীয়করণ, তেলের খনি জাতীয়করণ, আমেরিকার যত আধিপত্য আছে আমেরিকার আধিপত্য থেকে তিনি বের করে আনার চেষ্টা করলেন তার দেশকে। এইখানে লাগলো গিয়ে আমেরিকার সঙ্গে মাদুরোর ঝামেলা। মাদুরোকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে, শেষের দিকে মাদুরো অনেকটা চাপে পড়ে কিন্তু নেগোসিয়েশনে রাজিও হয়েছিলেন। এবং এই যে অ্যারেস্ট হওয়ার দুদিন আগে একটি ফরাসি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে আমি আলোচনার জন্য রাজি আছি, তেল নিয়ে আলোচনার জন্য রাজি আছি, উনি যদি আলোচনায় বসতে চান আমি রাজি আছি। তার দুদিনের মধ্যে একেবারে রাতের অন্ধকারে বোমা টোমা মেরে সারা একেবারে শহর, ভেনেজুয়েলার শহর ধূলিসাৎ করে দিয়ে তাকে তুলে নিয়ে চলে আসা হলো। ব্যাপারটা হচ্ছে এই 2018 সালে তখন থেকে চীন এবং রাশিয়া মাদুরোকে মানে অস্ত্র সাহায্য থেকে আরম্ভ করে তেল কেনা, নানান রকম সাহায্য চীন করতে থাকে। তার কারণ হচ্ছে যদি আমেরিকার ব্যাকইয়ার্ডে যদি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে দেওয়া যায় আর সেটা যদি ক্রমশ শক্তিশালী হয় আর্থিক দিক দিয়ে, তাহলে পরে আমেরিকার সমস্যা বাড়বে। কারণ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে আমেরিকার ওখানে শক্তি খর্ব হবে, আমেরিকার দাদাগিরি চলবে না। এই যে চীন আর রাশিয়ার যে খেলাটা, এই খেলাটা কিন্তু আমেরিকা ধরে ফেলেছে যে এরা দুজনে হচ্ছে আসল কালপিট এই মাদুরোকে এখন এই তোল্লা দেওয়ার জন্য। এখন তিনি কিন্তু চীন আর রাশিয়ার উপরে কোনো অ্যাকশন নিতে পারবেন না,
ভারতের মধ্যে নেই, কিন্তু ভারতও তার লক্ষ্যের মধ্যে আছে। কিন্তু বাধা কোথায় হলো? বাধা হলো পরমাণু শক্তি। পরমাণু শক্তিধর দেশ যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমেরিকা কিন্তু কোনো কথা বলে না, কোনো রকম মস্তানি সেখানে চলবে না। আপনি নর্থ কোরিয়ার দিকে দেখুন, পাগলা কিম জং উন আছে, কখন যে বোতামটা টিপে দেবে এসআরএমবির, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। মাঝে আপনারা দেখেছিলেন যে ভারত একটা মেসেজ দিয়েছিল, 10,500 কিলোমিটার নোটাম জারি করে একটা মিসাইল ছুঁড়েছিল। আসলে ওটা আপনি তখন বলেছিলেন ওটা হচ্ছে একটা সংকেত দেওয়া, বার্তা দেওয়া। যদি আমি 10,500 কিলোমিটার দূরে যদি মারতে পারি, তাহলে 8,500 কিলোমিটার দূরে ওয়াশিংটন ডিসি কিন্তু আমার নিশানার মধ্যে আছে, ফ্লোরিডা আমার নিশানার মধ্যে আছে, নানান দেশের নানান শহর যেগুলো আছে 50টি, কোনোটাই কিন্তু আমার পাল্লার বাইরে নয়। ভারত এই সিগন্যালটা দিয়ে রেখে দিয়েছে। চীন এদিকে মহাশক্তি, রাশিয়ার তো অস্ত্র ভান্ডার তো একেবারে ভর্তি। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রাম্পের এখন দাদাগিরিটা এখন করতে পারছে না, কারণ এখানে 3টে মহাশক্তি এক হয়ে রয়েছে। যা কিছু খেলাধুলো হচ্ছে সব হচ্ছে ওই দিকে। তা মাদুরোকে এই যে তুলে নিয়ে এলেন, এখন ইউরোপিয়ান সংসদ বলুন, আপনার ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য দেশগুলো আছে, মুখে রা কাটছে না, কেউ মুখে রা কাটবে না। এই যে ইরাকে মাস ডিস্ট্রাকশন নাকি ওয়েপন্স আছে, পুরো ঢুকে ইরাককে শেষ করে দিল, এবং ইরাকে যে সাদ্দাম হোসেন তাকে ফাঁসিতে লটকে দিল। আসল হচ্ছে তেল। তেলের যে ভান্ডার আছে ভেনেজুয়েলাতে, সেটা হচ্ছে আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল। যেটা বলা হচ্ছে 303 বিলিয়ন ব্যারেল তাদের তেল খনিজ সম্পদ, যেটা আরব আমিরশাহিতে নেই, সৌদি আরবে নেই, রাশিয়ায় নেই, কোন দেশের কাছে এত তেল নেই যা ভেনেজুয়েলার কাছে আছে। সেই তেলের একটা বৃহৎ অংশ নেওয়ার জন্য ভেনেজুয়েলার উপরে থেকে তখন থেকে চাপটা তৈরি করতে আরম্ভ করে ট্রাম্প। ট্রাম্প চেনে পয়সা, আরে তারপর নিজের পকেটে না আসুক, দেশের পকেটে তো আসবে। তাহলে পরে এই যে 37 ট্রিলিয়ন ডলারকে এখন তো 40 ট্রিলিয়ন ডলার পৌঁছে গেছে যে ধারটা, সেই ধারটা 2 ট্রিলিয়ন ডলার হলেও তো কমবে। তাহলে তো উনিও বলতে পারবেন যে আমি কিছু করেছি। এইবার একটা বিজয় উনি চাইছিলেন, উনি তো কোথাও বিজয় পাচ্ছিলেন না। উনি তো নিজের স্বীকৃতি পাওয়ার জন্য উনি কম চেষ্টা করেননি। ভারতবর্ষে পাকিস্তানের যুদ্ধ থামানোর ওই মিথ্যা বিবৃতি 30 বার 40 বার দিয়েও তিনি সারা পৃথিবীকে বোঝাতে পারেননি। ভারতের একটা বিবৃতি সব কাত করে দিয়েছে। এরপর রাশিয়া ইউক্রেন, সেখানেও তিনি সমাধান করতে পারেননি। মানে যেখানে যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি হাত পুড়িয়েছেন। ইরানের রেজিম চেঞ্জটা উনি করেছেন, সাকসেসফুলি ইরানের রেজিম চেঞ্জটা করেছেন, একটা যুদ্ধ আটকেছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি তিনি যদি পালিয়ে যান, সেক্ষেত্রে ইরানে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হবে, সেটা আর একটা সিরিয়া মতো হতে পারে। এখন এই যে ট্রাম্প যেটা করে বেড়াচ্ছেন, সারা পৃথিবী কিন্তু চুপ, এবং ট্রাম্প যেটা করছেন সেটা কিন্তু খুব ভেবে চিন্তে করছেন। কারণ সবসময় এরা না একটা রাস্তা খোঁজে, যে বেরিয়ে যাওয়ার রাস্তা খোঁজে। যে দায়টা কি চাপানো হয়েছে? দায় চাপানো হয়েছে আমার যুব সমাজ মানে এই রসাতলে চলে যাচ্ছে এই নেশার বস্তুর জন্য। আর নেশার বস্তু দিচ্ছে কে? নেশার বস্তু দিচ্ছে ভেনেজুয়েলা। মেক্সিকো আর এর দাম কিন্তু তোলেনি। তো যাই হোক, এখন যদি যখন ক্ষমতা থেকে সরে যাবে, ট্রাম্প তো একদিন ক্ষমতা থেকে সরে যাবেন, তখন তার নামে যখন মামলা পাতিগুলো যখন শুরু হবে, তখন ট্রাম্প বলবেন আমি তো নিজের জন্য কিছু করিনি, আমি যেটা করেছি দেশের স্বার্থে করেছি, আমার যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, আমি দাগ বন্ধ করার জন্য আমি এটা করেছি বলে মামলা থেকে খালাস পেয়ে যাবে।
সুতরাং এরা সব সময় চায়, মানে আমেরিকা সব সময় চায় একটা ওই মাস ডিস্ট্রাকশন ওয়েপন্স এর মতো একটা করে অজুহাত খাড়া করবে, অজুহাত খাড়া করে নিজেরা নির্দোষ, মানে প্রেসিডেন্সি থেকে বেরিয়ে যাওয়ার পর মামলা যদি হয় নির্দোষ প্রমাণিত করার জন্য ওইগুলো তৈরি করে রেখে দেয়, তৈরি করে রেখে দিয়ে আমেরিকার স্বার্থ সিদ্ধি করবে। এরপরে যেই আসুক ট্রাম্পের পরে দেখবেন সে একই রূপ তার। এখন একরকম রূপ দেখছেন জেডি ভান্সের, পরবর্তী প্রেসিডেন্ট যদি তিনি হন দেখবেন রূপ বদলে ফেলবে। তখন তাকে এই আমেরিকার নীতি অনুযায়ী কিন্তু চলতে হবে। ফলে এই যে আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে দাদাগিরি করে বেড়াচ্ছে, দাদাগিরি করে বেড়াক, কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় ঢুকতে গেলে ট্রাম্পের থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে এবং ঠ্যাঙে আচ্ছা করে বাড়ি খাবে। এবার আমি যেটা বলেছিলাম, এবার তাইওয়ানকে তো আক্রমণ করবে চীন, আর চীন যখনই তাইওয়ান আক্রমণ করবে সেই সময় তা লাগিয়ে দেবে কি রাশিয়া, একেবারে ইউক্রেনকে ধ্বংস করতে শুরু করে দেবে। দেখুন না 2026-এ আর কি কি হয় দেখুন। ইরান আর এটা তো ইসরায়েলটা গেল, কিন্তু রাশিয়া ইউক্রেন রয়েছে, এদিকে তাইওয়ান চীন রয়েছে, এগুলো বাকি রয়েছে, আর ভারতবর্ষ আছে। ভারতবর্ষ শুরু করবে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তখন আমেরিকা কাকে সাহায্য করবে? একে কি বলে, আমাদের পাকিস্তানকে সাহায্য করতে যাবে? পাকিস্তানকে সাহায্য করতে পারবে না। ইউক্রেনকে সাহায্য করতে যাবে? সাহায্য করতে পারবে না, কারণ একদিকে যুদ্ধ লাগিয়ে তো বসে আছে। এবার ভেনেজুয়েলার মাটিতে তুমি যে মেরে শেষ করে দিয়েছো, গুঁড়িয়ে দিয়েছো, ভেনেজুয়েলা কি ছেড়ে দেবে? ভেনেজুয়েলা ছোটখাটো হলেও তো আক্রমণ কিন্তু চালিয়ে যাবে ভেনেজুয়েলা। ফলে ট্রাম্পের সামনে এখন কিন্তু, মানে ট্রাম্প এখন গিলোটিনে গলা ফাঁসিয়ে দিয়েছে, আর ভারতও চাইছে আর একটা যুদ্ধ তৈরি হোক। যুদ্ধ তৈরি হলে চীন কি ইশারা দিচ্ছে, তুই তাইওয়ানে চলে যা ভাই। রাশিয়াও বুদ্ধি দিয়ে তুই তাইওয়ানে চলে যা, আমি এদিকে ইউক্রেনে চড়ছি। সেই ফাঁকে ভারতবর্ষ টুক করে ডাইনে বাঁয়ে পূর্ব পশ্চিম দুটো দিয়ে আক্রমণ চালিয়ে দেবে। তাহলে কটা যুদ্ধ শুরু হলো 2026-এ, এখনো বহু যুদ্ধ বাকি আছে। দেখতে থাকুন 2026-এ কত বড় বড় ঘটনা ঘটে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে IPL এ কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এবং তাকে সেখান থেকে আবার উইথড্র করা হয়েছে, অর্থাৎ মুস্তাফিজ সেখানে খেলবেন। এবং এই মুস্তাফিজকে নিলামে নেওয়া, আবার সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া, এই নিয়ে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্কে আগুন জ্বলছে। এবং এই আগুন দেখেই সেখানে আলু পোড়াতে এসেছে পাকিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ, পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক ডার। আজকের পর্বে মূলত সেটি নিয়েই কথা বলবো এবং অনেক অজানা তথ্য আপনাদের জানাবো। তার আগে আরো কিছু বিষয় একটু আলোকপাত করতে চাই। আজকের দিনটা অনেক ঘটনাবহুল, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক পর্যায়ে আপনারা জানেন ভেনিজুয়েলার ঘটনাটা, আপনারা জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান সৈন্যরা একেবারে তাদের সেফ হাউস থেকে তুলে নিয়ে এসে যুদ্ধ জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করছে। এটি কেন করছে? একটা দেশে নির্বাচিত সরকারকে এভাবে চাইলে নিয়ে আসা যায় কিনা, তুলে নিয়ে আসা যায় কিনা, এ বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি একটি বিষয় নিয়ে বলবো যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর এই যে তুলে এনে আমেরিকায় বিচারের মুখোমুখি করার যে সমগ্র প্রক্রিয়া, এটি নিয়ে বাংলাদেশের কমিউনিস্টরা মিছিল করেছে, তারা বিক্ষোভ জানিয়েছে, এটির প্রতিবাদ করেছে। আমার আপত্তিটা সেই জায়গাতে যে বাংলাদেশের কমিউনিস্টরা যখন এই একই ঘটনা, একই রকমের ষড়যন্ত্র, একই রকমের জঙ্গি অভ্যুত্থান, তখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিভিন্ন পরাশক্তিকে সমর্থন করে। আবার নিজের দেশের সরকার যখন উৎখাত হয় তখন তারা সরকার উৎখাতের প্রক্রিয়াকে সমর্থন করেন, কিন্তু ভেনিজুয়েলায় তারা আবার নিকোলাস মাদুরোর পক্ষে দাঁড়ান। এই দুটো মানে দ্বিচারিতা হয়ে গেল না? বাংলাদেশের কমিউনিস্ট যারা এক সময় অনেক স্বপ্ন দেখতেন এবং আমাদের ছাত্র জীবনে আমি নিজেও অনেকটা
একটু বামপন্থী ভাবধারার মানুষ ছিলাম, সেই স্বপ্ন আমিও দেখেছি। তো তাদের তো এখন মোটামুটি সেই স্বপ্ন টপ্ন সব আউলায় গেছে সোভিয়েত ইউনিয়নের পদত্যাগের পতনের পরে। তো তারপরেই তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে তাদের আসলে কোথাও কোনো বেল নাই, এবং তারা এই ভেনিজুয়েলার এই ঘটনায় একটা হাস্যকর ঘটনার জন্ম দিল। যাই হোক, সেটি একদিকে যেমন বিষয়, আরেকটা বিষয় আমাকে আজকেও কয়েকজন ফোন করে বলেছে যে বাংলাদেশে আসলেই কি নির্বাচন হচ্ছে কিনা। আমি কিন্তু সে একই কথা বলি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থায় আছে, এবং আমি বিশ্বাস করি যে এই নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আজকেও যাদের সাথে আমি কথা বলেছি আমার সোর্স একই বলেছে। তা আমি আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশনে কাজ করে এরকম আমার পরিচিত একজনের সাথে কথা বললাম যে কি অবস্থা, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আপনাদের প্রিপারেশন কেমন। তা আমাকে বললো যে ভাই, একটা জাতীয় সংসদের নির্বাচন হবে, সেটাকে কেন্দ্র করে পুরা নির্বাচন কমিশনে যে রকমের ব্যস্ততা থাকার কথা, কারণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ। তো আপনি যদি আসেন দেখবেন যে সবখানে একটা গা ছাড়া ভাব, যে এরকম একটা এত বড় একটা নির্বাচন হবে, সাথে আবার গণভোট আছে, অথচ সেরকমের প্রস্তুতি নির্বাচন কমিশন অফিসে দেখা যায় না। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নির্বাচন কমিশন নিজেও কিন্তু কনফিউজ। দেখো, যেটা শুরু করেছিলাম ওই যে আইপিএল এ মুস্তাফিজ হলো আমার ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধুর আপন ভাগ্নে, যে কারণে মুস্তাফিজের অনেক ব্যক্তিগত গল্পগুলো আমি আমার সেই বন্ধুর কাছ থেকে শুনেছি। তার এই একই কারণে মুস্তাফিজকে আমাদেরও ভাগ্নে মনে হয়। তো মুস্তাফিজ তো আইপিএল এর আগেও খেলেছে, দিল্লিতে খেলেছে, আরো কয়েকটা টিমে খেলেছে, তখন তো তাকে এরকম নিয়ে এরকম কথা হয়নি। এবার কেন এরকম কথা হচ্ছে? এটা দুটো কারণ। একটা হলো যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন চলছে। এই যে দীপুকে পুড়িয়ে হত্যা করা হলো, তারপরে খোকন দাসকে হত্যা করা হলো, আরো অনেককে এরকম ঘটনা ঘটেই চলছে। তো স্বভাবতই এই হিন্দু নির্যাতন, হিন্দুদের হত্যা, এটা নিয়ে ভারতে একটা প্রতিক্রিয়া হচ্ছে। আবার ভারতেরও একটা নিজস্ব রাজনীতি আছে, ভারতের রাজনৈতিক দলগুলোরও একটা এজেন্ডা আছে। এর সাথে আবার শাহরুখ খান একটা স্পেশাল এজেন্ডা, কারণ শাহরুখ খান KKR এর মালিক, এবং তিনি মুস্তাফিজকে কিনেছিলেন নিলামে 9 কোটি প্লাস টাকা দিয়ে। তো এখন কথা হলো, শাহরুখ খান বরাবরই বলেন যে ক্রিকেটের জায়গায় থাকুক, এটা রাজনীতির বাইরে থাকুক। এবং আপনারা জানেন যে 2009 সাল থেকে কিন্তু এই মুম্বাই বোমা হামলার পর থেকে আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু নিষিদ্ধ, কোনো পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু তারপর থেকে খেলেন না। কিন্তু শাহরুখ খান কিন্তু সেটারও বিরোধিতা করেছেন। কিন্তু এই শাহরুখ খান, তিনি তাকে বিতর্কিত করবার জন্য একটা রাজনীতি ভারতের মধ্যে আছে। সুতরাং শাহরুখ খান বিরোধী একটা গ্রুপ, আবার বাংলাদেশকে নিয়ে একটা অসন্তোষ ভারতের ভেতরে আছে, এই দুটো মিলে মুস্তাফিজ হয়েছে ভিকটিম। আবার মুস্তাফিজের ঘটনা যখন ঘটছে তখন আমাদের এই বিশিষ্ট চাপাবাজ আসিফ নজরুল, আবার ওই রাজাকারের বংশধর রিজওয়ানা হাসান, এরা আবার খুব চোটপাট হয়েছে যে তারা এই আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে ICC T20 ওয়ার্ল্ড কাপ হবে, যেটা ভারতে হওয়ার কথা এবার, তো সেখানে বাংলাদেশের খেলাগুলো ভারতে পড়েছে। তারা অলরেডি বলেছে তারা নিরাপত্তার দোহায় যে তারা ভারতে খেলতে যাবে না। এখন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এটা আবার বলতেছে আমাদের আসিফ নজরুল, এবং তিনি বলতেছেন যে গোলামির দিন শেষ। এখন বাংলাদেশ ভারতে যদি ICC T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে তার লস হবে কার? এর আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপে যায় নাই। ওয়ার্ল্ড কাপ হয়েছে, তা অস্ট্রেলিয়া অনেক বড় টিম, অ্যাফোর্ড করতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটা আমরা বোধহয় ধারণা করতে পারি। কিন্তু মজার বিষয় হলো যে আজকে দুপুর 12:30টায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে ফোন করেছিলেন, এবং তিনি তার ফোনের আলাপের মূল কারণই ছিল এই ক্রিকেট। এবং ইশাকদার তহিদকে বলেছেন যে ইন্ডিয়া খুব অহংকারী দেশ,
হ্যাঁ, তারা ক্রিকেট নিয়ে রাজনীতি করে এবং এখন বাংলাদেশের সময় এসেছে এই যে ভারতের যে ক্রিকেট হবে, বিশ্বকাপ হবে, টি-20, এটি বয়কট করার। তার মানে তিনি হাওয়া দিচ্ছেন। হ্যাঁ, এবং এমনও হতে পারে, দেখা গেল যে বাংলাদেশ পাকিস্তান মিলে একটা ঘোট পাকাচ্ছে যাতে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্ষতিগ্রস্ত হয়। এখন আরো একটা কথা উঠেছে যে মুস্তাফিজ কেন ভিক্টিমাইজড হবে। মানে মুস্তাফিজ তো আর হিন্দু নির্যাতন করে না, সে তো প্লেয়ার, সে তো আর রাজনীতির সাথে জড়িত না। তাহলে কেন দুই দেশের এটা নিয়ে টানাপোড়েন হবে? মানে আরেক পক্ষ বলছে যে পাকিস্তানি ক্রিকেটাররা তো ভারতে গিয়ে বোমাবাজি করে না, সন্ত্রাস করে না, তাহলে পাকিস্তানি ক্রিকেট কেন ভিক্টিমাইজড হবে? এই সব কথা হলো, আমরা যতই স্বীকার করি আর না করি, স্পোর্টস, ক্রিকেট কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। এবং যখনই দুই দেশের বা তিন দেশের সম্পর্কে টানাপোড়েন হয় তখন ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। তো আমার অবাক লাগছে যে ইশাকদার এই বিষয়টা নিয়েও কিন্তু হাওয়া দিচ্ছে। এবং আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যখন একের পর এক ঘটনা ঘটছে তখনই আমরা দেখলাম যে হবিগঞ্জে এক বৈষম্য বিরোধী ছাত্র নেতা, যিনি নিজে একদম পুলিশ স্টেশনে গিয়ে দাবি করেছেন যে সে পুলিশের এসআই সন্তোষকে হত্যা করেছেন। তো সেই আত্মস্বীকৃত পুলিশের খুনিকে পরবর্তীতে পুলিশ যখন গ্রেপ্তার করে তখন ইউনূস প্রশাসন তাকে দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়েছে। দেশে যে আইনের শাসন নেই, পুলিশের আত্মস্বীকৃত খুনিকেও ইউনূস সরকার মাথায় তুলে রাখে, সেটা দেখেও বাংলার সুশীল সমাজ কিন্তু একেবারে নীরব, চুপচাপ, কারো মুখে কোনো রা নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।